এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার কোনো পছন্দ থাকলে নির্দ্বিধায় আমাদের বলতে পারো আশ্বিন, আমরা সে দিকটাও বিচার করে দেখব। পাশ থেকে শিল্পী বলল, হ্যাঁ, তোর পছন্দ থাকলে বল। এতক্ষণ যাবৎ একমনে চুপচাপ বসেছিল উপমা। পছন্দের কথা শুনে নড়ে উঠল, ফ্যাকাশে হয়ে উঠল ওর মুখ। দৃষ্টি জুড়ে খেলা করতে লাগলো তীব্র অস্বস্তি আর একটুখানি দ্বিধা। দুই বাহু আশ্বিনও কেন যেন চোখ রাখলো ঠিক তার দ্বিধান্বিত দু চোখে। চেহারার সমস্ত রং উড়ে গেল উপমার। একমনে প্রার্থনা করতে লাগলো সেদিনের সেজ ভাবির কথাটা যেন মিথ্যে হয়, পুরোটা মিথ্যে হয়। কিন্তু মিথ্যে তো তার নিজেরই মনে হচ্ছে না। মেজু ভাইয়ের চোখের ভাষা আজ বড্ড অপরিচিত এই ভাষাটিকে ভীষণ ভয় করছে উপমার। তার সমস্ত সত্তা জুড়ে যে অন্য কারোর বসবাস, রণকময় এই জীবনে নতুন কাউকে কল্পনা করা তার পক্ষে মৃত্যুসম, স্রেফ মৃত্যুসম। উপমার চোখ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসলো আশ্বিন। নীরবতা ভেঙে ক্ষীণ স্বরে বলল, আমাকে একটু সময় দিন বড় বাবা। মা, ভরসা রাখুন আমার উপর। আমাকে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা জমা আছে আপনাদের মনে, একটিকেও বিফলে ফেলতে দেব না। শুধু আমার অনুসন্ধান একটু একটু করে তো দিন। একটা দ্বিধার সাগর পাড়ি দিচ্ছি আমি, দ্বিধাটুকু সরাতে দিন। তারপর নিজ থেকেই সুদূর নিয়ে আসব আমি আপনাদের কাছে। আশ্বিনীর কণ্ঠে এমন কিছু ছিল সকলে বাধ্য হলো ওকে সময় দিতে। বিপদের কথাটা আলগোছে এড়িয়ে গেল তা দেখে উপমারও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্য কেউ তার প্রসন্ন মুখমণ্ডলের জ্যোতি দেখতে না পারলেও আশ্বিনের চোখ এড়াতে পারল না কিছুই। না বোধক আশঙ্কায় বুক ভার হয়ে এলো তার। হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাসের ভারে ভিতরে ভিতরে সে যেন নুজো হয়ে পড়ল। ক্ষণস্থায়ী জীবনটার আনাচে কানাচে জটিলতার বিচরণ এত স্বতঃস্ফূর্ত কেন? কারমাইকেল কলেজ ময়দান আজ সকাল থেকে উত্তপ্ত। একাধিক ছাত্র দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। খানিক পরপরই ডিপার্টমেন্টের রাস্তাগুলো দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চিত্র দেখা যাচ্ছে। ইট, পাটকেল, লাঠি সুটা যে যা পাচ্ছে তাই নিয়ে একে অপরকে ধাওয়া করছে ছাত্ররা। হতাহতের ঘটনা এখন পর্যন্ত অর্ধশতাধিক। এই সংঘর্ষের সূত্রপাত মূলত গতকাল সন্ধ্যা থেকে। জয় বাংলা হোটেল সম্মুখে ইদানিং নিয়ম করে ক্যারাম খেলার আসর বসে। গতকালও বসেছিল। চা নাস্তা আর দুই দলে ভাগ হয়ে খেলা ভালোই চলছিল। বেশ আনন্দঘন পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু নির্মল আনন্দ পছন্দ হলো না এক পক্ষের। কি চিন্তা করে প্রস্তাব রাখলো খেলা নিয়ে বাজি ধরবে। যার পকেটে যতটুকু পরিমাণ টাকা আছে একে একে বের করে চুক্তি করা হলো যে পক্ষ জিতবে সে এই সম্পূর্ণ টাকাটা পাবে। বলার অপেক্ষা রাখে না, টাকার প্রসঙ্গ আসা মাত্র খেলার আনন্দ স্থানান্তরিত হয়ে গেল বাজি জেতার নেশায়। আস্তে আস্তে পরিস্থিতি হতে শুরু করলো গম্ভীর। বাজিতে হার জিতকে কেন্দ্র করে অচিরেই টুকটাক কথা কাটাকাটি দিয়ে শুরু। তা থেকে হাতাহাতি, রক্তারক্তি। ভাড়া মজলিসে আপন বন্ধুর হাতের আঙ্গুলকে কেটে দেওয়ার মতো দুঃসাহস করে ফেললো রাগে জ্ঞানশূন্য এক ছেলে। ছোট্ট একটা বিষয় এতদূর গড়িয়ে যাবে কেউ হয়তো ভাবতেও পারেনি। কিন্তু অভাবনীয় পরিস্থিতিতে পড়ে গেলে তা থেকে উতরে যাবার চেষ্টাও তো করতে হয়। সে চেষ্টা প্রতিঘাত ছাড়া অন্য কিছু নয়। ভিকটিম পক্ষ এক দলীয় বড় ভাইয়ের শরণাপন্ন হয়, অপরপক্ষ অন্য আরেক বড় ভাইয়ের। এভাবে ঘটনা বিস্তৃতি লাভ করে। সারা রাত সংঘর্ষের জেরে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজমান। ভোর রাতে যদি পুলিশ আসে কয়েকটাকে গড়াদেও চালান করা হয়, তবে সূর্যের আলো ফোটার পরপরই পুনরায় দাঙ্গা বেঁধে যায়। চলতি সপ্তাহে উপমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের পর ইংরেজি আগে 2 দিন বন্ধ পেয়েছিল। বন্ধের 2 দিন পাগলের মতো পড়াশোনা করেছে উপমা। খুব যে পড়ুয়া ছাত্রী সে ব্যাপারটা তেমন নয়, তবে একদিন পড়াশোনায় খুব মন বসে, একেবারে পড়ুয়া ছাত্রী হয়ে ওঠে। আবার একদিন এমন আলসেমিতে পেয়ে বসে একদমই পড়তে ইচ্ছে করে না। কিন্তু পরীক্ষার আগে তো পড়ার মাফ নেই। এছাড়াও ছোট্ট বয়স থেকে রুটিনের ছকে বেঁধে দেওয়া হয় ওর জীবন। কলেজে ওঠার পর একটু হেলা করলেও পরীক্ষার সময় অনিয়মের সুযোগ নেই। বড় মামা খুব নজরে নজরে রাখছেন ওকে। বন্ধের পর আজ পরীক্ষা। সকালবেলা সূর্যের আলোয় সাথে তার ঘুম ভেঙেছে। টুকটাক বয়ে চোখ বলে ইউনিফর্ম পরতে শুরু করেছে সে। একটু পরে শুরু হয়ে যাবে মামার তারা। বেশি দূরে তো নয় কলেজ, মোটর সাইকেলে গেলে আধা ঘন্টা লাগে। তা সত্ত্বেও 1-1.5 ঘন্টা আগে রওনা হয় মামা। একটু বিরক্তি লাগে উপমান, কিন্তু করার তো কিছু নেই। মামা শুনলে তো। আর এই চুলগুলো
ওড়না সেট করতে করতে আর চুল সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠে উপমা। তন্মধ্য দরজায় ঢুকা পড়ে। অপর পাশ থেকে জান্নাতি ডাকে, বউ কাপড় পিন্দা হয় নাই, বড় মামু ডাকে। বিরক্তি ভাব চোখে মুখে ফুটে উপমা জবাব দেয়, আসছি, আর 5 মিনিট। তাড়াতাড়ি আইসো। তৎক্ষণাৎ ব্যস্ত ভঙ্গিতে চলে যায় জান্নাতি। ঘড়িতে চোখ বুলিয়ে চুলে হাত দেয় উপমা। চুলগুলো আরো ইঞ্চি 3 বেড়েছে। খুশির সংবাদ। তবে মাঝে মধ্যে মনে হয় এই চুলের ভার আর সামলাতে পারছে না, একটু ছোট করা প্রয়োজন। ভাবে বলছিল অবশ্য, আচ্ছা দেখা যাক না, পরীক্ষাটাও শেষ হোক, তারপর সিদ্ধান্ত নেবে। ড্রেসিং টেবিলের সামনে বসে দ্রুত হাতে চুলে চিরুনি চালায় উপমা। এত বেশি জট পাকিয়ে আছে চুলে, স্বল্প সময়ের মধ্যেই হাতে ব্যথা ধরে যায়। অসহায় লাগে উপমার নিজেকে। কেউ তাড়া দিলে একদমই গুছিয়ে কাজ করতে পারে না ও। কি এক বাজে অভ্যাস। বিরক্তিতে চজাতেও শব্দ করে চিরুনি হাতে নিয়ে বাইরে বের হয়। বারান্দায় দাঁড়িয়ে আসমাকে ডাকে, ভাবি ভাবি, একবার ঘরে এসো তো, আমার চুল বেঁধে দেবে। এক্ষুনি এসো, দেরি করো না। নিচে থেকে আসমা জবাব দেয়, আসছি। বলা বাহুল্য আসমা তখন চাচা শ্বশুরকে খাবার বেড়ে দিচ্ছিল। উপমার ডাক রঞ্জু সাহেবের কানেও গেছে। তৎক্ষণাৎ উনি আদেশ করেন, যাও বৌমা, মেয়েটার কি লাগে দেখো, বাকি খাবার আমি বেড়ে নিতে পারবো। তবুও আসমা জান্নাতিকে ডেকে কাজ বুঝে দিয়ে ছুটতে ছুটতে উপরে যায়। ভাবিকে দেখে মুখ করুণ করে ফেলে উপমা। আসমা হাসে। চিরুনি হাতে নিয়ে সযত্নে চুলের জট ছাড়াতে ছাড়াতে শুধায়, প্রিপারেশন কেমন? সংক্ষিপ্ত শ্বাস ফেলে উপমা জবাব দেয়, মানে? অতি ভালো না, অতি জঘন্যও নয়, মাঝামাঝি পর্যায়ে। এই এত পড়লে তবুও মাঝামাঝি? অবাক হয় আসমা। উপমা মাথা দুলায়, বলে, প্রশ্ন হাতে পেয়ে তো দেখবো সব কনফিউজিং প্রশ্ন দিয়ে রেখেছে। আমি বুঝি না, এত ভালো ভালো টিচার অথচ প্রশ্ন দিয়ে রাখে ঘাস লতা পাতা। উপমার বলা ধরনে হেসে ফেলে আসমা, বলে, এখন তো বলছো, রেজাল্ট বেরোলে দেখা যাবে ভালো করেছো। মাত্র 2টো পরীক্ষা শেষ হলো, এটাই ধরে নিলে ভালো করব? আমার তো ধারণা 2-1 সাবজেক্টে ডাব্বা মেরে যাব আমি। বালাই শার্ট কি বলে? আটকে উঠে উপমার মুখে হাত চাপা দিল আসমা। উপমা ওর হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে নিল। আমি সিরিয়াস। এই রসায়নের বিক্রিয়ার চক্করে আমার অন্য সাবজেক্টগুলো মস্তিষ্কে ঘোট পাকিয়ে গেছে। কি পড়ছি কি লিখে আসছি নিজেও বুঝতে পারছি না। এই চুপ করো তো, পরীক্ষার আগ মুহূর্তে এসব আজে বাজে কথা বলবে না। সত্যি কথা বলছি মাই ডিয়ার ভাবি, মাঝে মধ্যে আমার মনে হয় কি জানো, লেখাপড়া ছেড়ে বনবাসে চলে যাই না। কেন? বনবাসে কোনো নির্জন দ্বীপে গিয়ে আশ্রয় নিব, বছর খানেক একা একা ঘুরবো ফিরবো, অনেক রহস্য জট খুলে ফেলবো। এরপর একদিন হুট করে টকবক টকবক ঘোড়া ছুটিয়ে অচিন দেশের এক রাজকুমার আসবে, শেক্সপিয়রের টেম্পেস্টে যে আছে ফার্দিনান্দ, ওর মতো। তারপর? কৌতুকের সুরে বলে আসমা। তবে উপমার চোখ জোড়া হয়ে যায় স্বপ্নালো। কল্পনার জগতে হারিয়ে যেতে যেতে সে বলে, অমন নির্জন দ্বীপে কম বয়সী রূপবতী মেয়ে, মানে আমাকে দেখে সে অবাক হয়ে যাবে, বলবে, ওহে প্রাণ সখী, তোমার মতো সুকেশা সুহাসিনী আমি এই পৃথিবীতে আর দ্বিতীয়টি দেখিনি। বলো কোথায় ছিলে এতটা কাল? তুমি আসবে বলে দীর্ঘ 25টা বসন্ত যে আমার একা একাই কেটে গেল। ঠিক আছে, অবশেষে যেহেতু এলে, তবে আর নয় দেরি, বলে ফেলো তাড়াতাড়ি, হবে কি আমার মায়া রাজ্যের একমাত্র মায়াপরী? এতটুকু বলে থামলো উপমা। চকিতে মুখ ঘুরে বলল, এই ভাবি, ছন্দ মিলেছে কিন্তু। পাগলাটে ওর কথাবার্তা শুনে আসমা এতক্ষণ হেসে কুটি কুটি হচ্ছিল। চুলটাও বাঁধার শেষ পর্যায়ে। কোনো রকম হাসি চেপে উপমার মাথায় গাঁটটা মেরে সে বলল, দুঃখজনকভাবে তোমাকে বনবাসে পাঠাতে আমরা কেউই আগ্রহী নই, তাই যত কষ্টই হোক পড়াশোনার সাথে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে। ডাব্বার চিন্তা দিয়ে যা পড়েছো সেসব মনে করতে থাকো। স্বপ্নের জগৎ থেকে ধূপ করে বাস্তবে টেনে নামানোই কপট রাগলো উপমা। চুল ছাড়িয়ে বাকি বেনিটা নিজে গেথে মুখ ফুলিয়ে বলল, এক ফোঁটা তো ভালোবাসো না তোমরা আমাকে। কি সুন্দর একটা স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলাম আমি, দিলে তো সবটা মাটি করে। বুঝবে বুঝবে, একদিন আমায় খুঁজবে। আনন্দে এখনো হয়নি তোমার? ঘরে তো বসে নেই। নিচতলা থেকে বড় মামার গলা পা মাত্র জিব্বায় কামড় পড়লো উপমার। আসমা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে বলল, ইতোমধ্যে খোঁজ পড়ে গেছে, নাও চলো এখন।
এবার উপমাও একটু হাসলো। ফাইলপত্র গুছিয়ে ঘড়ি পড়তে পড়তে বলল, চলো স্বপ্নের জগৎকে আপাতত বিদায় জানিয়ে বাস্তবতায় যাওয়া যাক। পথে বের হওয়ার পরও উপমারা জানতে পারলো না আজকে কলেজে কি পরিমাণ বিশৃঙ্খলা চলছে, যার দরুন ওদের পরীক্ষা বাতিল হয়ে গেছে। কেউ টেলিফোন করে ওকে জানায়নি, ফলে একদম তেঁতুলতলা রোড পর্যন্ত চলে আসার পর ওরা জানতে পারলো কলেজের অবস্থা ভয়াবহ। এই খবরটা শোনা মাত্র ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো। সবার আগে যে নামটা মাথায় এলো তা হলো রৌনক। মানুষটা কি এসবে গেছে? কেমন আছে সে? কোনো ক্ষতি হয়নি তো? বেশি দিন হলো না একটু অসুস্থতা থেকে সেরে উঠলো, এখন আবারও যদি একরাশ অস্থিরতা আচ্ছা করে জেঁকে ধরল উপমাকে, কিন্তু বুঝে উঠতে পারল না কিছু। এই অস্থিরতা কমাবে কি করে মানুষটার খোঁজ নেবে, কাকে বলবে? এদিকে রঞ্জু সাহেব ঘটনাটার গভীরতা জানেন না, ঝামেলা কতটা সিরিয়াস পর্যায়ের। রাজনীতির আধিক্য হওয়ায় টুকটাক ঝামেলা তো লেগেই থাকে কলেজে, আজকে ভয়াবহতা বেশি। ভাগ্নিটার তো আবার পরীক্ষা, কে জানে পরীক্ষা হবে নাকি স্থগিত করা হয়েছে। দুশ্চিন্তায় ধীর গতিতে মোটরসাইকেল নিয়ে এগুচ্ছেন তিনি। কাউকে জিজ্ঞেস করবেন কি এমন মানুষও তো পাচ্ছেন না। কলেজে কি ঢুকবে নাকি এখান থেকে ফেরত যাবেন? আচ্ছা, কলেজ থেকে কেউ ফোন করলো না কেন? নানামুখী প্রশ্ন একের পর এক উত্থাপিত হতে শুরু করলো ওনার মস্তিষ্কে। তার মধ্যেও এগোচ্ছিলেন। রেল ক্রসিং এর পর একটা টেলিফোন বুথ মাস দুয়েক আগে গড়ে দেওয়া হয়েছে। আশেপাশে চোখ বোলাতে বোলাতে চট করে ওদিকে চোখ চলে গিয়েছিল রঞ্জু সাহেবের। কাল খাপন না করে বুথটার সামনে মোটরসাইকেল থামালেন উনি। কোনো কলিগকে ফোন করে বরং খোঁজ খবর নেওয়া যাক। পকেটে তো ফোন বুকটা আছেই। মোটরসাইকেলের কাছে উপমাকে দাঁড়াতে বলে রঞ্জু সাহেব গেলেন ফোন করতে। এখান থেকে কলেজ গেটটা কিছুটা দৃশ্যমান ক্লাবের গলি, জয় বাংলা হোটেল, সব। ভুল করে হলেও যদি মানুষটাকে দেখা যায়, সেই আশায় চাতকিনীর মতো পথটার দিকে চেয়ে রইল উপমা। পুরো এলাকা এত নিস্তব্ধ থেকে শুধু কলেজের ভেতরে চাপা শোরগোল ছাড়া কিছু শোনা যাচ্ছে না। ওদিকে মামা কখন না এসে পড়েন। মনে মনে খুব প্রার্থনা করতে লাগলো উপমা যেন একটাবার মানুষটাকে দেখতে পারে, শুধু একটাবার। সৃষ্টিকর্তা অনুকূলে ছিলেন ওর। দ্রুতই প্রার্থনা কবুল করে নিলেন এবং মিনিটও পার হলো না কোত্থেকে চপল পায়ে রৌনক এসে উপস্থিত হলো শাটার নামানো জয় বাংলা হোটেলের সামনে। ওকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলো উপমা পথের ধারে। রাস্তাটা বেশি চওড়া নয়, রৌনকের থেকে ওর দূরত্ব বড়জোর 10 কদম হবে, এর বেশি নয়। দিনের আলোয় স্পষ্ট উপমা দেখতে পেল এলোমেলো বর্ষণ অপরিপাটি চুল, যেন ঝড় বয়ে গেছে মানুষটার উপর দিয়ে। হাতে ধরে রাখা ধূসর রঙের পিস্তলটা আর রক্ত লাল চোখে অস্থির চিত্তে সে খুঁজে বেড়াচ্ছে কাউকে। চঞ্চল চোখে চারিদিক পর্যবেক্ষণ করতে করতে রৌনকেরও দৃষ্টিজোড়া স্থির হয়ে গেল অপর পাশে প্রিয়তমার উপর। আকস্মাৎ তার আগমন প্রত্যাশিত নয়। যেমন বিস্ময়াভূত হলো তেমনই বিব্রত বোধ করলো রৌনক, তথাপি মৃদু হাসার চেষ্টা করল। বিনিময়ে কিন্তু উপমা হাসল না। রৌনক শঙ্কিত বোধ করলো সবটা তার দৃষ্টিগোচর হয়েছে কিনা। এত দূরত্ব থেকে স্পষ্ট বোঝা যাওয়ার কথা নয়, প্রিয়তমের সুকুমার মুখখানিতে যে অসংখ্য আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। সিগারেটে পুর খাওয়া পুরো ঠোঁটের কোণ বেয়ে সরসর করে গড়িয়ে পড়ছে ঈষদুষ্ণ গাঢ় লাল লহু। ঠোঁট প্রসারিত করার সময় ঈষদ যন্ত্রণা অনুভব করছে রৌনক। অজ্ঞাতে কণ্ঠে মৃদু অনুরণন হয়েছে উহু জাতীয় একটা শব্দ। ভেতরে ভেতরে সে শঙ্কিত বোধ করলে উপমা স্পষ্ট কিছু দেখেনি, তবে আশঙ্কা করেছে। বিধ্বস্ত মুখ চোখ দেখে তার সন্দেহ হয়েছে প্রবল, কিন্তু সত্যতা যাচাই অসম্ভব। তাদের মধ্যকার দূরত্বের বিষয়টা অনেকটা এরকম। মুখোমুখি আমরা দুজন, মাঝখানেতে অনেক বারণ ডেঙ্গানোর সুযোগ এই মুহূর্তে নেই। ওদিকে কলিগের সাথে কথা হয়ে গেছে রঞ্জু সাহেবের। ঘটনার সবটা উনি শুনেছেন এবং এও জেনেছেন অপ্রত্যাশিত বিশৃঙ্খলার কারণে আজকের সকল বিভাগের পরীক্ষায় স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাতিলকৃত পরীক্ষাটি কবে নেওয়া হবে। কথা শেষ করে বাইরে বেরিয়ে এসেছেন রঞ্জু সাহেব। নজর পড়েছে ওনার উপমার উপর, তবে সন্দেহ করেছেন কিনা বোঝা গেল না। মোটরসাইকেলে স্টার্ট দিতে দিতে কেবল উনি ডেকে উঠলেন, মামনি চলে এসো। মামা ডাকে সচকিত হলো উপমা। আরেকবার রৌনকের পানে তাকিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল। রৌনক বুঝতে পারলো, হাত নেড়ে তাকে বিদায় জানালো। উপমা মাথা দুলিয়ে ধীর পায়ে এগিয়ে গেল মোটরসাইকেলের কাছে। দৃষ্টিজোড়া তার ততক্ষণে পর্যন্ত রৌনকে নিবদ্ধ রইল, যতক্ষণ না অবয়বটাও সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। ওরা বেরিয়ে যাওয়ার পরপরই কলেজ গেট থেকে জলোচ্ছ্বাসের মতো কিছু ছেলেপেলেদের দল ছুটে আসতে দেখা গেল। পেছনের গলির ভেতর থেকেও বেরিয়ে এলো রৌনকের ছেলেপেলেরা, এবং অচিরেই নিস্তব্ধতার চির ধরিয়ে দুপক্ষের আরেক দফা হাতাহাতি শুরু হতে সময় লাগলো না।
বিদ্যুতের খুঁটির উপর বসে থাকা একটা কাক দীর্ঘক্ষণ যাবৎ করুণ সুরে ডেকে যাচ্ছে। কাকে যে ডাকছে এত বিষণ্ণভাবে, এত মায়া দিয়ে, বুঝতে পারছে না আশ্বিন। বোঝার কথাও নয়। বিশেষ কোনো ক্ষমতা ছাড়া ইতর প্রাণীর ভাব বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, ইতর প্রাণীটা এমন মায়া মিশিয়ে তার সঙ্গীকে ডাকছে কি? লোকে বলে এমন করুণ সুরে কাক ডাকা অশুভ অলক্ষণে। যে বাড়ির উপরে এসে ডাকে অল্প দিনের মধ্যে সে বাড়িতে একটা বিপদ আপদের ঘটনা ঘটে। কিছু জীবজন্তু আছে তারা অশনি সংকেত টের পায়, সতর্ক করার জন্য সে বাড়িগুলোর বার্তায় দিয়ে যায়। ওদের মধ্যেও কাক একটি। আশ্বিন অবশ্য এতে বিপদের কিছু খুঁজে পাচ্ছে না। তার চোখে কেবল একটা সঙ্গীহীন ইতর প্রাণীর সঙ্গী হারানোর ব্যথা ভেসে বেড়াচ্ছে। ওই বিষাদগ্রস্ত অসহায় প্রাণীটির মতো সেও তো নিঃসঙ্গ। ব্যথা বিদীর্ণ হৃদয়টাতে ওর মতোই হাহাকার ভেসে বেড়ায়। নিঃসঙ্গতার কারণ হিসেবে কাউকে দায়ী করাটা অনুচিত। পছন্দ অপছন্দ মানুষের স্বতন্ত্র বিষয়। এর উপর কবজা জমানোর অধিকার কারো নেই। যদি থাকতো তাহলে পৃথিবীতে বিচ্ছেদ নামক শব্দটার সৃষ্টি হতো না। বয়স তখন কমই বলা চলে। কৈশোরে পেরিয়ে দুর্বার তারুণ্যে পা রাখলেও আশ্বিন। কলেজের চৌহদ্দি পেরিয়ে ইউনিভার্সিটির চৌকাঠ মারানো শুরু করেছে। কল্লিত ঢেউয়ের মতো উথাল পাতাল একটা বয়স। দাপটে হাওয়ার সাথে কখন কোন দিকে ভেসে যেতে ইচ্ছে করে ঠিক ঠিকানা নেই। সেই পাগলাটি বয়সে হুট করে ওর সাহিত্যের প্রতি প্রবল আগ্রহের জন্ম নিল। সহপাঠীরা নিত্য যে পথ মারায় সে পথে তার পা বাড়াতে ইচ্ছে করল না। বরাবরই খুব পড়ুয়া ছাত্র ছিল আশ্বিন। জ্ঞানান্বেষণের একটা খিদে ছিল ওর মধ্যে। এই খিদেটাই বোধহয় সাহিত্য আরো বেশ করে ঝুঁকিয়ে দিয়েছিল ওকে। সময় পেলেও বিভিন্ন কবি লেখক সম্পর্কে জানার চেষ্টা করত, বিশ্লেষণ করতে চাইতো ওদের নানা রকম লেখা। সেবার ছুটিতে বাড়ি ফেরার সময় সাথে করে বিপুল সংখ্যক বই নিয়ে এসেছিল। রবি ঠাকুরের ভূত চড়েছিল যে ওর মাথায়। আশ্বিনের ধারণা সেবার রবি ঠাকুরই বোধহয় দৈবভাবে ওর বুকের ভেতর নরম মাটিতে একটা রহস্য বীজ বুনে দিয়েছিলেন। ছোট্ট করে যে বীজটার নাম ভালোবাসা। জানে সকলে সময়টা ছিল প্রবল বৃষ্টি বাদলের শ্রাবণ মাস। আকাশ জুড়ে ধূসর মেঘের ঘন ঘটা। সুযোগ পেলে এই বুঝে আসা প্রকৃতির জানান দেয় যখন তখন মন খারাপের মেঘগুলি বৃষ্টির রূপ ধরে নামতে শুরু করবে ধারায়। তেমনি এক বৃষ্টি বাদল দিনের ঘটনা। বাইরে ইলশে গুড়ি থাকলেও আলোর কমতি ছিল না। বারান্দার ইজি চেয়ারে মৃদু দুলতে দুলতে রবি ঠাকুরের বইয়ে চোখ বোলাচ্ছিল আশ্বিন। দাদার কালের গ্রামফোনটার বাজছিল রবি ঠাকুরের একটা গান, বাদল দিনের প্রথম কদম ফুল। গানের অন্তরা যখন শুরু হলো তখনই ইলশেগুড়ি রূপ নিল ছন্দময় ঝমঝম বৃষ্টির। প্রকৃতি কি কোনোভাবে গানের সাথে তাল মেলালো কে জানে। খানিক বিরক্ত হয়ে পড়েছিল আশ্বিন। শীতল পানির ছাট খোলা বারান্দায় ছুটে এসে বইশুদ্ধ ওকে ভিজিয়ে দিচ্ছিল। বইটা ভিজিয়ে একসা হয়ে ও সিদ্ধান্ত নিল এখন ঘরে যাওয়া চাই। উঠল, গান বন্ধ করলো এবং ঘরের দিকে পা বাড়াবে ঠিক সেই মুহূর্তে রুমঝুম বৃষ্টির শব্দ ছাপে কানে লাগলো পাহাড়ি ঝর্ণার মতো প্রাণচঞ্চল খিলখিল হাসির শব্দ। শুরুটায় ভারী অবাক হলো, কে হাসছে এত মধুর করে। বই ফেলে কৌতূহলী চোখে বারান্দার রেলিং ধরে দাঁড়ালে দেখতে পেল নিচে কদম গাছের তলায় প্রবল উচ্ছ্বাসে এক কিশোরী বৃষ্টি গায়ে মাখছে আর নরম হয়ে যাওয়া ডাল থেকে টুপটুপ করে কদম ছিঁড়ছে। চেনা মুখে অপরিচিতের ছাপ, অদ্ভুত এক ভ্রম উপমা। একটুখানি বিস্ময় আর অপার মুগ্ধতায় ডুবে যেতে যেতে আশ্বিন টের পাচ্ছিল অন্দরমহলে অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হতে চলেছে, যা এতদিনে একটি বারের জন্য অনুভব করেনি ও। অনুভূতিটা সম্পূর্ণ নতুন আর খুব রহস্যময়। ঠিক ভাষায় বর্ণনা করার মতো নয়, যেন বুকের নরম মাটিতে তীক্ষ্ণ আছরের আভাস। নতুন অনুভূতিটাকে যখন ও মাত্র জানতে শুরু করলো তখনই নিচ থেকে মিষ্টি স্বরে প্রশ্ন ভেসে এলো, গানটা বন্ধ করলে কেন মেজো ভাই? ভালোই তো চলছিল। অবচেতনে ও পাল্টা প্রশ্ন উত্তর করলো, তুইও তো গাইতে জানিস, গেয়ে ফেল গানটা। বলছো গাইবো? হ্যাঁ গা। ঠিক আছে। অল্প হেসে গলা পরিষ্কার করে সে গাইতে শুরু করলো, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। সদ্য জন্মানো অনুভূতির পালে জোর হাওয়া এটাকেই বলা চলে। অচিরে এই আচ্ছন্ন করে ফেললো আশ্বিনকে ভয়াবহ প্রেম জ্বরে। শরীরের জ্বর সে তো ভাইরাসে হয়, পথ্যে সারে, কিন্তু মনের জ্বরের পথ্য কই। হাজার চেষ্টা করেও মনের জ্বরটাকে সরানো সম্ভব হলো না আশ্বিনের পক্ষে। নাকি তার চেষ্টাটাই ছিল ভীষণ দুর্বল।
অনেকবার অপরাধী মনে হয়েছে নিজেকে। যাকে এতদিন বোন বলে ডেকেছে তাকে কিভাবে। এরপর প্রেমিক মনটার অন্যসত্তা হয়ে যুক্তি খণ্ডন করেছে। আপন ভাই বোন তো তারা নয়, এ ভালো লাগার দোষ নেই। দুই রকমের ভাবনা মনে পুষে রাখতে হয়েছে। যদি ডাকে সাড়া দেয় সে অনুযায়ী এক ভাবনা, সাড়া না দিলে এক ভাবনা। এত বছরে অনেকবার চেষ্টা করেছে উপমাকে মনের কথা জানানোর, পারেনি, সুযোগ হয়ে ওঠেনি। কখনো মনে হয়েছে এই বয়সটা সঠিক নয়, আর কটা দিন যাক, এখন উপযুক্ত সময় এলো। কিন্তু আশ্বিনীর মনে হচ্ছে ও দেরি করে ফেলেছে। কেন মনে হচ্ছে মেয়েটার হৃদয় অন্যকে অধিকার জমিয়ে ফেলেছে? তবে তার এতখানি অপেক্ষা সবটাকে বিফলে চলে যাবে। বাড়ি ফিরে এক দুপুরে মন মরা হয়ে শুয়ে রইল উপমা। নেওয়া হলো না, খাওয়া হলো না, কিচ্ছু হলো না। জানা থেকে বলে টেলিফোন আনিয়েছিল উপরে, কয়েকবার রনকের নম্বরে চেষ্টা করেছিল, কেউ ধরেনি। দুশ্চিন্তায় পাগল পাগল অবস্থা। ওইদিকে ওকে নামিয়ে দিয়ে মামা তৎক্ষণাৎ চলে গেছেন কলেজে, মিটিং হবে, ডাক পড়েছিল। মামা এলে না হয় শোনা যেত কি অবস্থা ওখানকার, কিন্তু মামাও আসছে না। এত দুশ্চিন্তার ভারে শুয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেল উপমা। এক সময় উঠে কাপড় পাল্টে নিল, হাতে মুখে কিছুটা পানির ঝাপটা দিয়ে গুমট ভাবটা কমাতে ছাদের দিকে পা বাড়ালো। এই অসময়ে ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল আশ্বিন। উপমা গেলে সামনাসামনি হয়ে গেল দুজনের। অস্বস্তিকর একটা পরিস্থিতি। দুজনে একসঙ্গে বিব্রত হলো। আশ্বিনের বিব্রত ভাবে চোখে মুখে ফুটে উঠল। চট করে সিগারেট ফেলে দিল সে। তবে উপমা নিজের অস্বস্তি আড়াল করতে পারল ভালোভাবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সে এগিয়ে গেল আশ্বিনের দিকে, চোখ সরু করে বলল, মেজো ভাই তুমি সিগারেট খাও? উপমাকে বিস্মিত হতে দেখে লজ্জিত ভাবে হাসলো আশ্বিন। সে তো এই বয়সে একটু একটু সবাই খায় রে, এত অবাক হওয়ার কি হচ্ছে? মামি জানি? জানে বোধ হয়। সে কি তুমি বলেছো? বকেনি? পুনরায় হাসলো আশ্বিন, মাথা নেড়ে বলল, ধুর, সব কথা আমাকে বলতে আছে নাকি? আর বকবে কেন? আমি কি সে ছোটে আছে নাকি? তাই তো। বোকা প্রশ্নে আবারও বিব্রত হলো উপমা। আশ্বিন শুধালো, পরীক্ষা ছিল না তোর আজকে? কেমন হলো? আর বলো না, পরীক্ষা তো স্থগিত করে দিয়েছে। বলিস কি রে? হাঙ্গা বেজেছে না কলেজে, সেজন্য সব স্থগিত। পরিস্থিতি ভালো নয়, দেখে এলাম আমরা। খানিক পরপরই মারামারির শব্দ। আব্বা তো বোধ হয় সেখানে গেলেন। চিন্তাগ্রস্ত স্বরে বলল আশ্বিন। উপমা হ্যাঁ বোধক মাথা দোলালো। এরপর ক্ষণিকের নীরবতা। অযথায় আসমার গোলাপ চারাগুলো ঘুরে ঘুরে দেখলো উপমা। ছাদের এ মাথা ও মাথা পায়চারি করলো। আশ্বিন কিচ্ছু বলল না, চুপচাপ তক্তপোষের উপর বসে রইল। ও মূলত কথা সাজাচ্ছে, সবটা আজই বলে দেবে কিনা ভাবছে। ভাবতে ভাবতে এক সময় ডাকলো উপমাকে, শুধালো, তাহলে স্থগিত পরীক্ষাগুলো কবে থেকে শুরু হচ্ছে? নোটিশ দিয়ে জানাবে বলেছে। সংক্ষেপে জবাব দিল উপমা। পুনরায় মিনিট দুয়েকের নিস্তব্ধতা। এক সময় কথা গোছাতে গোছাতে আশ্বিন বলে ফেলল, বহুদিন থেকে তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। উপ, এই বাড়িতে সকলে উপমাকে আনন্দী ডাকলেও আশ্বিনী একমাত্র ওকে উপ কিংবা উপমায় দুই নামে ডাকে। উপমা খানিকটা আজ করতে পারল, শরীরটা দুলে উঠল ওর। তথাপি নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলো। একটা কথা তো তুই জানিস। থামলো আশ্বিন, মাথা চুলকালো, হাত মুচড়ালো। এরপর ছোট্ট শ্বাস ফেলে উপমার চোখে চোখ রাখলো। আমি তোকে পছন্দ করি উপ, বিয়ে করতে চাই তোকে। উপমা প্রত্যাশা করেছিল এমন কিছুই। আশঙ্কা সত্যি হয়ে যাওয়ায় বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ওনা চেপে ধরে মাথা নিচু করে বলল, কিন্তু আমি তো তোমাকে ওই নজরে কখনো দেখি না মেজো ভাই। আমি। গলা বুঝে আসতে লাগলো উপমার, চোখ ধরা ছল ছল, দাঁতের ঠোঁট কামড়ে সে কান্না মাখা স্বরে বলল, বড় ভাই, মেজো ভাইয়ের মতো তোমাকেও আপন ভাই ভেবে এসেছি সব সময়। তোমাদের কাউকে নিয়ে কখনো অন্যরকম চিন্তা মাথায় আসেনি, আসার সম্ভাবনা। আমাকে মাফ করো মেজো ভাই, প্লিজ। আমি পারবো না। স্পষ্ট প্রত্যাখ্যাত হবার পর যন্ত্রণা হলো আশ্বিনের, বেশ যন্ত্রণা হলো। ফ্যাকাশে হয়ে গেল মুখ, হৃদয়ের গহীন থেকে হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অথচ দুই রকম ভাবনায় ভেবে রেখেছিল সে। তবু কেন যে এত কষ্ট হলো। উপমা ততক্ষণে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। মুখ তুলে দুর্বল চোখে আশ্বিনের দিকে চাইলো একবার, বলল,
দূর পাগল, কাঁদিস কেন? পছন্দ অপছন্দ থাকতে পারে না মানুষের, এইটুকুতে কাঁদতে আছে? আমারই বোধ হয় বুঝে শুনে নিজের উপর লাগালাম টানা উচিত ছিল। শেষ কথাটা খুব ধীরে বলল আশ্বিন। উপমা পাল্টা কিছু বলতে পারল না। কেন যে নিজেকে ওর অপরাধী লাগছে জেনে বুঝে তো মন ভাঙেনি ও আশ্বিনের। তবু ওর জন্য আশ্বিন কষ্ট পেল। এই ভেবে কান্না উঠলে আসতে লাগলো। আশ্বিন কিছু বলবার মতো পাচ্ছে না। নিজের সাথেই তো পেরে উঠছে না ও, অন্য কাউকে কি করে সান্ত্বনা দেবে? এক পর্যায়ে তাই কোমল স্বরে বলল, তুই বরং ঘরে যাও, এত কাঁদিস না, তোর তো কোনো ভুল নেই। মা তাই চাইছিল। সম্মতি পেয়ে ঝড়ের ব্যাগে সে নেমে এলো নিচে। প্রতিমতো আসমার সাথে দেখা হলো। কান্নায় ফুলে ওঠা তার মুখ চোখ দেখে আটকাতে চাইছিল আসমা, সে শুনল না। হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে দৌড়িতে দিল। এরপর বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলো। তার কান্নাটা শুধু আশ্বিনকে না করেছে বলে নয়, এই কান্নার ভেতর লুকিয়ে আছে রৌনকের দুশ্চিন্তাও। এতক্ষণ দুশ্চিন্তাগুলো পলকা মেঘের মতো জমেছিল ওর ভিতরে। আশ্বিন কেবল উপলক্ষ হয়ে মেঘগুলোকে টুকা দিয়ে দিল, আর তা বিস্বাদ হয়ে ঝরে পড়তে লাগলো উপমার চোখ জোড়া বেয়ে। দীর্ঘক্ষণ এক মনে কেঁদে গেল উপমা। একসময় কান্নার গতি কমল, তখন কেবল কাত হয়ে শুয়ে ফুপাচ্ছিল। চমকে উঠতে হলো পরের টেবিলে সশব্দে বেজে ওঠা টেবিল ঘড়ির অ্যালার্মের আওয়াজে। ধরফর করে উঠে বসে বুকে হাত রাখলো উপমা। বিরক্ত দৃষ্টিতে চাইলো টেবিলের উপর বাজতে থাকা কালো ছোট্ট ঘড়িটার দিকে। এই যে অ্যালার্মটা, এটাও কিন্তু রৌনকের জন্যই দিয়ে রাখা। বিকেলে এই সময়টা বাড়ির সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে, নজরে পড়ার ভয় নেই। রৌনককেও বলে রেখেছিল ফোন টোন করলে যেন এই সময়ই করে, তাহলে নির্ভয়ে একটু কথা বলতে পারবে। কিন্তু রৌনক তো রৌনক, নিজে যা ভালো বোঝে তাই করে, অন্য কারোর কথা সে শুনবে কেন? নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া সত্ত্বেও ওসবের তোয়াক্কা সে করে না। যখনই মন চায় কল দেয়। সব সময় তো উপমা রিসিভ করতে পারে না, বাড়ির অন্য সদস্যরা করে। পরিচিত কণ্ঠস্বর না শুনলে মাস্তানটা আবার কল কেটে দেয়। নাক মুখ কুচকে ভেঙচি কাটলো উপমা, যেন রৌনক ওর সামনেই আছে। বেচারে কি সুন্দর অ্যালার্ম দিয়ে রেখেছিল, কই কাজেই তো লাগে না, বন্ধ করতেও মরেনি। সময় হয়েছে টুই টুই করে বেঁচে চলেছে। এক সময় শব্দের তীব্রতা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে উঠে পড়ল উপমা ওটা বন্ধ করতে। চোখ মুছে হতাশভাবে শ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ধপধপ শব্দ করে এগিয়ে গেল টেবিলটার দিকে। অবিরত বাজতে থাকা ঘড়িটা বন্ধ করে শব্দ করে রাখলো টেবিলের উপর। আজ তো জানালাও আটকানো হয়নি। কি হিম হিম বাতাস আসছে, সাথে আসছে রাজ্যের মশা। এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে জানালার দিকে ফিরল উপমা। অভ্যাসবশত তার চোখ চলে গেল জানালা ভেদ করে বাইরের ব্যস্ত রাস্তাটার দিকে। নজর ঘুরে চারদিকটা পর্যবেক্ষণ করলো ও। হুট করে দৃষ্টি থেমে গেল রাস্তার অপর পাশে মুদির দোকানটার সামনে। নিজের প্রাণপ্রিয় জলপাই রঙা হুন্ডাই হেলান দিয়ে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে তার প্রেমিক পুরুষ, যার চিন্তা এতক্ষণ টাল মাটাল অবস্থা হয়েছিল উপমার। আপনা আপনি চুল থেকে হাত সরে গেল ওর। ছুটে গিয়ে জানালার গড়া তাকড়ে ধরে ঠিকঠাকভাবে বাইরে তাকানোর চেষ্টা করলো। সূর্য ডুবেছে মাত্র, সাজ নামবে বলে। তা সত্ত্বেও বাইরের সবকিছু ক্ষীণ আলোয় দৃশ্যমান। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না। বারদু এক চোখ মুছে একই দৃশ্য দেখতে পেলে আনন্দে নেচে উঠল ওর মন। জানালা গলিয়ে হাত বের করে রৌনককে উদ্দেশ্য করে হাত নাড়ল ও। বিনিময়ে হেলান দেয়া থেকে সোজা হয়ে দাঁড়ালো রৌনক। মৃদু হেসে ইশারা করলো পেছনের গেটের দিকে। উপমা হাত নেড়ে না করলো, যেতে পারবে না। তা সত্ত্বেও রৌনক ইশারা করলো পেছনের গেটে। কপাল চাপড়ে চটপট উপমা টেবিলের উপর থেকে খাতা টেনে নিল। একটা পৃষ্ঠা ছিঁড়ে লিখলো, বাড়ি ভর্তি মানুষ, এখন যেতে পারবো না, সাথে ফোন থাকলে কল দিও। লেখা শেষেই টিউতে চাইলো কিভাবে পাঠাবে। বেশি কষ্ট করতে হলো না, পেপার ওয়েট ছিল ওর। ড্রয়ার থেকে বের করে কাগজ মুড়ে জানালার কাছে ছুটে গেল। এরপর রৌনক ইশারা করলো রাস্তা পার হয়ে গলির মুখে দাঁড়াতে। কাল ক্ষেপণ করলো না রৌনক, চট করে রাস্তা পার হয়ে চলে এলো। কাছাকাছি এলে কাগজটা ছুড়ে দিল উপমা তার দিকে। নিশানা ভালো, ক্যাচ করে ধরে নিল রৌনক। চিঠি পড়ে ইশারায় বোঝালো সাথে ফোন নেই। কাজ শেষ হলেই ফোনটা জমা দিয়ে দিয়েছে আনিস শেখের কাছে। উপমার মন খারাপ হয়ে গেল। পুনরায় কাগজ ছিঁড়ে সে চিঠি লিখলো, তাহলে তো কথা হচ্ছে না, আপনি বরং ফিরে যান, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কত লোক রাস্তায়
সেজো ভাইয়ের আসার সময়ও হয়েছে। সুযোগ পেলে রাতে কল দেবেন। দেখা সাক্ষাৎ কবে হবে বলতে পারছি না। লিখে একটু গ্যাপ দিল উপমা, এরপর লিখলো, সময় পেলে না অবশ্যই কল দেবেন। অনেক জরুরি কথা আছে আপনার সাথে। আচ্ছা, সকালে ব্যথা পেয়েছেন তাই না? বিধ্বস্ত লাগছিল আপনাকে। বেশি ব্যথা পেলেই ডক্টরের কাছে যান দয়া করে। অবহেলা করে নিষ্ঠুরের মতো আমাকে কষ্ট দেবেন না। পারবো না আমি এটা সইতে। এবার নিজের পাঞ্চ ক্লিপে মুড়ে চিঠি পাঠালো উপমা। সময় নিয়ে পুরোটা পড়লো রৌনক। অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আদর যত্ন করার আরেকটা মানুষ যোগ হয়েছে ওর জীবনে। আনন্দের কথা। একই সাথে খারাপ লাগলো মন ভরে মেয়েটার সাথে কথা হলো না। অবশ্য কথা বলার উদ্দেশ্যে সে আসেনি, এক পলক দেখবে বলে এসেছিল। সকালবেলা যে ওকে দেখে বিষণ্ণ হয়ে পড়েছিল উপমা, টের পেয়েছিল রৌনক। আরেকবার দেখা হওয়া জরুরি ছিল, তাই বাড়তি ভাবনা না ভেবে সোজা চলে এসেছে উপমাদের বাড়ির সম্মুখে। পাঞ্চ স্লিপ আর পেপার ওয়েট আলাদাভাবে পকেটে ঢুকে কাগজ দুখানা ভাঁজ করে মানিব্যাগে ঢুকে রাখলো রৌনক। ইশারায় উপমাকে বোঝালো রাতে কল করবে, সাথে সময়টাও বাতলে দিতে ভুলল না। এরপর মিনিট খানেক নীরবে চোখ ভরে মন ভরে দুজন দুজনার দিকে তাকিয়ে রইল। আজান পড়ে গেলে আর দেরি করা সম্ভব হলো না রৌনকের পক্ষে। মৃদু হেসে বিদায় জানিয়ে ফিরতি পথ ধরল সে। রৌনক চলে যাওয়ার পরও অনেকটা সময় গড়াদে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল উপমা। মানুষটার কণ্ঠ শোনার পরই তার উচ্চাটন মন শান্ত হবে, অন্যথায় নয়। অফিস শেষ করে আজ উর্বশীর পাড়ায় রওনা হয়েছে অতনু। নিজাম চৌধুরী আসছে আগামী সপ্তাহে। প্রস্তুত হতে বলতে হবে মেয়েটাকে। সৌন্দর্যের যদিও কমতি নেই ওর মধ্যে, তবে আরেকটু ঘষা মাজা প্রয়োজন। আকর্ষণীয় দেখানো চাই। কিছু বিষয় শিখিয়ে পড়েও দিতে হবে। বুড়োটার আবার চাহিদার নানা রূপ। ড্রাইভিং করতে করতে ছোট্ট ব্র্যান্ডির বোতলটা বের করে গলা ভিজে নিল অতনু। জিপে সবসময় রাখা থাকে একটা বোতল। প্রতিদিন সময় অসময়ে প্রয়োজন পড়ে অতনুর। বাড়িতে তো খাওয়া বারণ। কেউই জানে না যে ওর রাজনীতির বাইরে অন্য নেশা আছে। জানলে ঠোঁট বাঁকিয়ে হাসলো অতনু। কি সুন্দর নিজে দুটো সত্তাকে আলাদা করে রাখতে পেরেছে। এক সত্তা আরেক সত্তার ছায়ার খোঁজ অব্দি জানে না। উর্বশীর ফ্ল্যাটটা একটু ভেতরের দিকে, ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায়। ভেবেচিন্তে এই পাড়াটা বেছে নিয়েছে অতনু। বাড়ির লোকরা কদাচিৎ এদিকটায় আসে। এদিকে আবার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাড়ি। পরিচিত কারোর সাথে দেখা হলে বেশ বাহানা বানানো যাবে। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মিটিং ছিল, যদিও তাকে যারা করা দুঃসাহস কারণেই। এটাই তো ক্ষমতা থাকার মজা। ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলাতে বুলাতে দ্বিতীয়বার হেসে উঠল অতনু। পৌঁছতে বিশেষ সময় লাগলো না। দারোয়ান এক দেখায় চিনে ফেলল তাকে। সালাম ঠুকে সহাস্যে দরজা খুলে দিল। গ্যারেজে গাড়ি পার্ক করে বোতলের অবশিষ্ট মদটুকু এক চুমুকে শেষ করে তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠল অতনু। অতনুর উপস্থিতি কিভাবে যেন বুঝে যায় উর্বশী। তার ধ্যান জ্ঞান সমস্তটা জুড়ে এই মানুষটা। প্রত্যেকটা দিন চাতকিনীর মতো বসে থাকে সে, মানুষটার কণ্ঠস্বর শুনতে, তার সান্নিধ্য পেতে। মানুষটা এত নিষ্ঠুর, কেবল তর পায় তাকে। হতাশা মিশ্রিত শ্বাস টেনে সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালো উর্বশী। মিনিট খানেকও হলো না নিজের উপস্থিতি জানান দিতে কলিং বেল দুবার চাপ দিল অতনু। নিমিষে মুখখানা হাসি হাসি হয়ে উঠল উর্বশীর। চমৎকার হাসিটা ঠোঁটে ঝুলিয়ে চট করে দরজা খুলে দিল। বাড়িতে সে সবসময় শাড়ি পরে, আধুনিক কায়দায় সুন্দর কুচি করে সেজেগুজে থাকতে হয় না। স্থলপদ্মের মতন সর্বাবস্থায় সে আকর্ষণীয়। হাস্যোজ্জ্বল উর্বশীর মুখখানা দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অতনু। ঈষৎ হেসে দরজায় হেলান দিয়ে ঠোঁট কামড়ে বলল, মায়েরি সিস্টার, তোমার সৌন্দর্যে একটা অন্যরকম ধার আছে। এক ফোঁটা প্রসাধনী চিহ্ন নেই মুখে, তা সত্ত্বেও এত মারাত্মক লাগছে। ইন্দ্রসভা থেকে উঠে এসেছ নাকি? অতনুর প্রশংসায় হাসি গাঢ় হলো উর্বশীর। চোখে মুখে গৌরবের ছাপ স্পষ্ট। খানিকটা অহম নিয়ে এসে বলল, সাবধান লেকিন, কখন এই ধারে ক্ষতবিক্ষত হয়ে যাও। মাথা দুলালো অতনু। লতানো কোমরটা বাহুবদ্ধ করে এক ঝটকায় কাছে টেনে নিয়ে ওর এলোমেলো চুলগুলোকে কানের পিঠে গুজে দিতে দিতে প্রত্যুত্তর করলো, তোমায় ধারালো বানানোর শানটা তো আমিই আনি। এত সহজে আমাকে ক্ষতবিক্ষত করতে পারবে? অতনুর দিকে চোখ তুলে চাইল উর্বশী। ওর হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, সেটাই, গোটা আমি তাকে অধিকার করে রাখার মালিক তো তুমি। তোমাকে একটা আঁচড় কাটার সাধ্যও আমার নেই। এতদিন বাদে এলাম, তুমি আবারও ইমোশনাল ডায়ালগ দিতে শুরু করলে। ভীষণ বিরক্ত হলো অতনু।
ওর গালে আলতো ঠোঁট স্পর্শ করে উর্বশী হাসলো। আচ্ছা, গুস্তাখি মাফ। এখন বলো তো, চোখ মুখ এত শুকনো কেন? ঠিকসে খাওয়া দাওয়া করো না নাকি? তুমি যত্ন করে খাওয়াও না বলে এমন শুকিয়ে গেছি। ইস, কি মিথ্যে কথা! মিথ্যে কিন্তু তোমাকে একদম স্যুট করে না বাঙালি বাবু। বলছো? উপর নিচে মাথা দুলালো উর্বশী। অতনু বলল, তবে সত্যি কথাই বলি, সারাদিন অফিসে ছিলাম, ক্লান্ত লাগছে, খাবার দাবার থাকলে কিছু দাও, ইঁদুর ছুটছে পেটে। সে কি, চলো তবে হাত মুখ ধুয়ে নাও, খাবার রাখাই আছে, গরম করে দিচ্ছি। চলো। চলো বলে উর্বশীর কোমরটা ছাড়ল না অতনু, বরং আরেকটু কাছে টেনে নিয়ে কাঁধ আর গলায় বার কয়েক নাক মুখ ঘষল, কোমরের কাছটায় ঘন ঘন চাপ দিল, এরপর ছেড়ে দিল। এসব আদর সোহাগ বড্ড পছন্দ উর্বশীর, বারণ করল না সে। এতদিন পর পর সান্নিধ্য পায় মানুষটার মন ভরে না। যদি কোনো কিছু করে তাকে বেঁধে রাখা যেত। অতনুকে ফ্রেশ হতে বলে চপ্পল পায়ে রান্নাঘরের দিকে এগোতে লাগলো উর্বশী। দরজা আটকে ওর পেছন পেছন পা বাড়িয়ে অতনু আচমকা বলে উঠল, আর যাই হোক, তুমি কিন্তু আমার সুখের রসদুর্বশী। তোমার ছোঁয়ায় কি জাদু আছে? চোখের পলকে সমস্ত ক্লান্তিগুলো মিটিয়ে দাও। বিনিময়ে নীরব রইল উর্বশী, কিছু বলল না। কোন সুখের রসদ সে, শারীরিক নাকি মানসিক? তার তো দুটোই হওয়া চাই। অতনু তাকে কোনটা ভাবে? নশ্বর পৃথিবীতে চিরজীবন কেউ এক অবস্থানে অধিষ্ঠিত থাকতে পারে না। নিয়মত সবাইকে একদিন স্থান ছেড়ে দিতে হয়। কখনো তার থেকে অধিক যোগ্য কেউ এসে স্থানটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কখনো বা প্রকৃতিগতভাবেই স্থান ত্যাগের ছাড়পত্র হাতে আসে। প্রকৃতি থেকে ছাড়পত্র এলে তা অগ্রাহ্য করার কোনো উপায় মানুষের হাতে থাকে না। তখন বিকল্প হিসেবে ভরসাযোগ্য কারোর হাতে সমস্তটা অর্পণ করে যেতে ইচ্ছে করে। এই বাসনায় বংশগতি এগিয়ে নিয়ে যায়। নিজাম চৌধুরীর সন্তান-সন্ততির সংখ্যা বেশি নয়, মাত্র 2, এক ছেলে এক মেয়ে। স্ত্রীর সাথে মনসংযোগ বহু আগে কেটে গেছে। দ্বিতীয় সন্তানটা হওয়ার পর তো শারীরিক এবং আত্মিক কোনো সম্পর্কই অবশিষ্ট রইল না। সমাজের সামনে নামে স্বামী স্ত্রী হয়ে বহুদিন অভিনয় করেছে দুজন। দিন যত বেড়েছে সম্পর্কের জটিলতা বেড়েছে, বই কমেনি। একসময় ঘরের ভেতরে জটিলতাটুকু খুব লাগাম ছাড়া হয়ে পড়ছিল। না চাইতেও সন্তানদের সামনে এসে যাচ্ছিল সবটা। ছেলেটার বয়স তখন বাড়ন্ত, জ্ঞান বুদ্ধি হতে শুরু করেছে। বাবা মায়ের মধ্যে যে কিছু একটা ঠিক নেই বেশ বুঝতে পারছিল সে। মিসেস চৌধুরী বিচক্ষণ একজন মানুষ ছিলেন। ছেলের থেকে যে কিছু লুকাতে পারছেন না বুঝতে পারছিলেন তিনি। বাবা মায়ের দূরত্ব সন্তানদের জন্য সুখকর কোনো বিষয় নয়। এর প্রভাব কতখানি ভয়ানক হতে পারে ধারণা করে সিদ্ধান্ত নিলেন সমস্যাটাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না। হয় সমস্যাটাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে, নয়তো সমস্যা রেখে পালাতে হবে। একজন সাদামাটা গৃহিণীর জন্য গোড়া থেকে সমস্যা উপড়ে ফেলা সহজ নয়। তাই সন্তানদের কথা চিন্তা করে এক প্রকার বাধ্য হয়ে পলায়নের পথ ধরতে হলো তাকে। নিজাম সাহেবের অবশ্য সমস্যা ছিল না এসবে, বরং সুখবরটা শুনে সানন্দে নিজ গরজে দূরদেশে 3 জনের বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। তবে ভালো স্বামী না হতে পারলেও ভালো বাবা হওয়ার চেষ্টাটা করেছেন বরাবর। এতে কোনো অভিনয় ছিল না, খাঁটি অনুভূতি ছিল। তার ঔরসজাত সন্তান অদ্ভুত জাদুকরী এক বিষয়, তারই 2 অংশ। কি সুন্দর হেসে খেলে জীবনযাপন করছে। সারা পৃথিবীর সামনে যেমনই হোক না কেন ছেলে মেয়ের সামনে নিজের অন্য একটা ভাবমূর্তি ধরে রেখেছেন সব সময়। কতটা সফল হয়েছেন আন্দাজ করা যায় না, শতভাগ হননি বোধহয়। তাই তো মেয়েটাকে অনুগত রাখতে পারলেও ছেলেটাকে পারেনি। বয়সের সাথে সাথে একটু একটু করে আলাদা হয়ে গেছে ছেলেটা, হয়েছে সৃষ্টি ছাড়া একরোখা। নিজে যা ভালো বুঝেছে করেছে। দেখা গেছে মাসের পর মাস কেটে যাচ্ছে, ছেলে বাপকে ডাকছে না, কথা বলছে না, দেখা করছে না। খারাপ লেগেছে নিজাম সাহেবের, কিন্তু পরক্ষণে আবার মেনে নিতে হয়েছে। একসময় নিজেও তো সমস্ত বাঁধন কেটে বেরিয়ে এসেছিলেন, বেঁচেছেন নিজেকে নিয়ে নিজের মতো করে। তাদের বংশগত, কখনো কারোর বশ্যতা স্বীকার করে না। তবে আজ এতদিন বাদে কিভাবে যেন একটা ম্যাজিক হয়ে গেছে। গেল বছর মা হারিয়ে বাবার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করেছে ছেলেটা। নিজে থেকে যোগাযোগ করেছে, জানিয়েছে সে এবার দেশে ফিরতে চায় আপন নিরে তার বাবার কাছে। আর থাকতে পারছে না একাকী। শুরুতে অবাক হয়েছিলেন নিজাম সাহেব, এত বছর পর জীবনধারা যেখানে আমূল পাল্টে গেছে, কিভাবে ছেলেটাকে সেই এলোমেলো জীবনে ফিরতে আমন্ত্রণ জানাবেন।
কিন্তু পিতৃ হৃদয় এসবের তোয়াক্কা করেনি। প্রয়োজন হলে না হয় বাকি সব ছেড়ে দেবেন। এখন তো ছেড়ে দেওয়ার বয়স এসেছে। তাছাড়াও পার্টিতে যে ওনার কদর কমে গেছে বুঝতে সমস্যা হয়নি। পিঠ পেছনে ছুরি মারার জন্য অনেকে প্রস্তুত হয়ে আছে। উপযুক্ত সুযোগ হাতে এলে বিলম্ব করবে না। কিন্তু না, আততায়ীদের কোষে সুযোগ দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ছড়িয়ে পড়া সবকিছু পুনরায় হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। আর এতে সাহায্য করবে তার ছেলে শওকত চৌধুরী। ছেলে যেহেতু একবার ঘরমুখ হয়েছে, তাকে এবার রাজনীতিমুখও করতে হবে। ছেলে তার বিচক্ষণ সম্মানিত একটা পেশায় আছে, মানুষও তাকে সহজে গ্রহণ করবে। তাই নিজের হাতে খড়ি যে এলাকা থেকে সেখানেই ছেলেকে নিয়ে এসেছেন। এখানে সরকারি হাসপাতালে নিয়মিত বসবে শওকত। রাজনীতিতে আসতে হলে আগে খেটে খাওয়া মানুষগুলোর মন জয় করা চাই। ওদের উপর ভর দিয়ে চলছে সমস্ত সংসার। ওরা সিংহভাগ। একবার ওদের মন জয় করতে পারলে বাকি কাজটা ওরা এগিয়ে দেবে। শওকতকে অবশ্য পরিকল্পনার ব্যাপারে বলেননি নিজাম। সময় হোক, সব খুলে বলবেন। সময়টা ভর দুপুর। এই মুহূর্তে ক্লাবে রৌনক ব্যতীত দ্বিতীয় কেউ নেই। দুপুরের সময়টাতে আসলে ছেলেপেলেরা কেউ থাকে না। যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। বেলা ডুবলে নিড়ে ফেরা পাখির মতো সব ঝাঁকে ঝাঁকে ক্লাবে ফেরে। ক্লাব ঘরে নিজের কিং সাইজের চেয়ারটায় চুপচাপ বসে আছে রৌনক। দৃষ্টি ভাবুক। কিছু একটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেও। দুশ্চিন্তার ভার এতখানি, আঙ্গুলের ফাঁকে ধরে রাখা সিগারেট একা একায় পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। মিজান গেছে পীরগাছা। রৌনকই অবশ্য পাঠিয়েছে ওকে। গতকাল সন্ধ্যা থেকে বকুলের বাবাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটাকে খোঁজার জন্য পাঠিয়েছে। শেষবার নাকি দেখা গিয়েছিল তেঁতুলতলায় এক জোয়ার আড্ডায়। এরপরই নেই, গায়েব। রৌনক জানতো পীরগাছায় ওলুকে গ্রামের বাড়ি। প্রাথমিক খোঁজ খবর ওখান থেকেই নেওয়া শুরু হয়েছে। ও দুশ্চিন্তা এসব নিয়ে নয়। ও ভাবছে অন্য কথা। শুনেছে নিজাম চৌধুরী শহরে আসছে, আজ ছেলের সমেত। এতে কোনো সমস্যা নেই। ছেলে মেয়ে প্রয়োজনে বাবার কাছে আসতেই পারে। সেখানে অন্য কারোর কি সমস্যা? তবে প্রশ্নটা তো অন্য জায়গায়। নিজাম চৌধুরী কখনো ফ্যামিলি ম্যান টাইপ লোক ছিল না। ওর যে একটা সাজানো গোছানো পরিবার আছে, এই অমোঘ সত্যিখানা কোন স্বার্থে বহুদিন সিক্রেট রাখার চেষ্টা করেছে সে। রাখতে পারেনি, কারণ এটা সিক্রেট রাখার মতো কোনো বিষয় নয়। তবে ওর পরিবারের মানুষগুলোকে ভালোই বলা চলে। কখনো কখনো দাবি নিয়ে ফিরে আসেনি। যেমন ভাবে রেখেছে, বিনা বাক্য ব্যয় তেমন ভাবেই থেকেছে। তাই এতদিন সব চুপচাপ ছিল। শত্রুপক্ষ মিত্রপক্ষ সর্বদা কেবল নিজাম চৌধুরীকে নিয়েই ভেবেছে। পরিবার পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন বোধ করেনি কেউ। তবে এখন বোধহয় করবে। করার মতো কারণ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়তে শুরু করেছে। রৌনকের কাছেও ভাষা ভাষা কিছু খবর এসেছে। ও শুনতে পেয়েছে এতদিন বাদে তল্পি তল্পা গুটিয়ে দূরদেশ থেকে ফিরে এসেছে নিজাম সাহেবের ছেলেটা। শুধু তাই নয়, সে নাকি অনির্দিষ্ট সময়ের জন্য এই রংপুরের বাসিন্দা হয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পেশায় সে ডাক্তার, বসবে সরকারি হাসপাতালে। কর্তৃপক্ষ থেকে কাগজপত্র নেওয়া শেষ। কাগজে ভাষায় ও পোস্টিং তার এই জেলাতেই দেওয়া হয়েছে। ওর জন্য হাসপাতালে বেশ তোড়জোড় চলছে। সচক্ষে দেখে এসেছে রৌনক। এরপর থেকে বিষয়টা বেশ ভাবাচ্ছে ওকে। ছেলেটা বিদেশি ডিগ্রিধারী ডাক্তার। ঢাকায় একটা এলিট এলাকায় ওদের বিশাল রাজকীয় বাড়ি। এছাড়াও ঢাকায় হাসপাতালগুলোতে এখানকার চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি সুযোগ সুবিধা, ইনকামও বেশি। সেটেল হলে ঢাকায় হবে। এখানে কেন? এখানে তো কিছুই নেই। সদ্য নির্মিত হাসপাতাল, তেমন উন্নতও নয়। আবার জীবন মরণ সমস্যা ছাড়া মানুষ আসতেও চায় না। এলেও যারা আসে তাদের আর্থিক সচ্ছলতা তেমন নেই। এখানে চাকরি করলে তেমন ইনকাম করতে পারবে না এই ডাক্তার। পরিবেশও ভালো পাবে না। সুবিধার চাইতে অসুবিধার সংখ্যা যেখানে বেশি, সেখানে দীর্ঘ সময়ের জন্য আগমন কেন? তবে কি এই আগমনের পেছনে অন্য কোনো কারণ জড়িয়ে আছে? ধারণা থেকে সিদ্ধান্তে আসা অপছন্দ রৌনকের। তবু ওর চৌকস মস্তিষ্কও বলে দিচ্ছে ঘটনার গভীরতা অনেক, যা সরল চোখে ঠিক দেখা যাচ্ছে না। চকচকে কমলার রঙের নরম কাপড়ের ফুটোয়া পরনে রুষ্টপুষ্ট বছর একটি ছেলে বাচ্চা অতনের কোলে বসে খেলছে। সদ্য বলে ফুটা কোমল কণ্ঠে অস্পষ্ট সুরে গানের মতো শোনাচ্ছে বাব্বা বাব্বা ডাকটি। একই সাথে আনন্দ এবং বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে বাচ্চাটিকে অবলোকন করছে অতনু। মিষ্টি গোলগাল মুখখানা পুরোটা যেন তার আদুলের সৃষ্টি। এই বড় বড় চোখ, চোখা নাক, ছোট্ট লাল ঠোঁট জোড়া। অ্যালবামে নিজের ছোটবেলাকার সাদা কালো ছবি যেমন দেখেছিল, বাচ্চাটা একদম তেমন।
গায়ের রংটা অবশ্য ওর মতো নয়। মায়ের কাছে শুনেছিল ছোটবেলায় ওর গায়ের রং ছিল তামাটে, বড় হওয়ার সাথে সাথে রং আর পাল্টায়নি। কিন্তু বাচ্চাটার গায়ের রং ভীষণ ফর্সা, যেন এক ফালি শ্বেত শুভ্র মেঘ। বাচ্চাটা ভীষণ চঞ্চল, কুলের মধ্যেও একদম স্থির নেই, আনন্দে আহ্লাদে ডগমগ করছে, বাব্বা বাব্বা ডাকছে আর ছোট ছোট হাত দুখানা দিয়ে পাঞ্জা বসাচ্ছে অতনুর গালে। কখনো খামচে দিয়ে ধরার চেষ্টা করছে ওর চুল, কখনো বা দুই কান চেপে ধরে টানছে। একবার তো নাকের উপর সদ্য গজানো মিহি দাঁত দিয়ে কুট করে কামড়েও দিল। মিহি দাঁতে জোর আছে বইকি, অতনুর টমাটি বর্ণের নাকটাও কেমন লাল হয়ে উঠল নিমিষে। অতনু হেসে ফেলল, ভীষণ স্নেহে জাপটে ধরতে চাইলো বাচ্চাটিকে। তখনই বাঁধল বিপত্তি। বাচ্চার গায়ে হাত রাখা মাত্র অদ্ভুতভাবে বাচ্চাটা গলতে শুরু করলো। যেমন বাঁধা মোম যেমন আগুনের তাপ পেলে তরল হয়ে গলতে শুরু করে, ঠিক তেমনভাবে বাচ্চাটাও গলে গলে পড়তে লাগলো। প্রথমে গলে গেল ওর দু হাত, আস্তে আস্তে পা, মুখ, চোখ, সমস্ত শরীর। বাচ্চাটা তার স্বরে কাঁদতে কাঁদতে চোখের পলকে তরল হয়ে ছড়ে পড়লো অতনুর কোলের উপর। ভীত সন্ত্রস্ত অতনু বুঝে উঠতে পারল না মাত্র কি ঘটতে দেখলো সে চোখের সামনে। ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করলো। যে হাত জোড়া দিয়ে বাচ্চাটিকে ছুতে গিয়েছিল কম্পমান, সে হাত জোড়া চোখের সামনে মেলে ধরতেই হাতটা উড়ে গেল ওর। গাঢ় লাল রক্তে যে ধুয়ে উঠেছে হাতটা, ভীত দৃষ্টিটা আর নিচে নামানোর সাহস হলো না। বাইরে কালবৈশাখী ঝড়ের উথাল পাতাল হাওয়া উঠেছে, হাওয়ার সাথে পুরো ঘরময় ছড়িয়ে পড়তে লাগলো রক্তের উৎকট গন্ধ। গন্ধটা একদম সহ্য করতে পারলো না অতনু, তড়িঘড়ি করে নাকে হাত চাপা দিল। হাতটা তো ভরে ছিল রক্তে, মুখে ছোঁয়ানোর সাথে সাথে সমস্ত মুখমণ্ডল রক্তের দাগ লেগে গেল। পূর্ণ আতঙ্কে বরফের ন্যায় জমে গেল অতনু। রক্ত মাখা ওর মুখখানা এত ভয়ানক দেখাতে লাগলো যেন রক্ত খেকু কোনো পিশাচ বসে আছে। মাথা ফাঁকা হয়ে আসতে লাগলো অতনুর। কি করবে কি বলবে কিছু ভেবে পেল না ও। তখনই কোথা থেকে ভেসে আসতে শোনা গেল সুপরিচিত এক কণ্ঠস্বর। এই শুনছো? চেনা ডাকে ধরফড় করে উঠে বসলো অতনু। ঘুম খোলা ঝাপসা চোখে খুব কাছ থেকে দেখতে পেল আসমার সরল মুখখানা। ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে চোখেতে দৃষ্টি ছড়িয়ে নিজের হাতের দিকে তাকালো। এরপর পাগলের মতো আশেপাশে চোখ বোলাতে লাগলো, যেন কিছু খুঁজছে। সদ্য ঘুম ভাঙা অতনুকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে আসমার ভ্রুজোড়া সংকুচিত হয়ে এলো। কাঁধে হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত আচরণ করছো কেন? ঘুরের মধ্যে অতনু জবাব দিল। প্রশ্নসূচক দৃষ্টিতে চাইলো আসমার পানে। আসমা পুনরায় শুধালো, বলছি কি হয়েছে? কিছু না। কটা বাজে? অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি। হ্যাঁ তাই তো, অবাক হয়েছি। দুপুরে কখনো ঘুমাও না তুমি, শরীর খারাপ নাকি? চিন্তাগ্রস্তভাবেও হাত রাখলো অতনুর কপালে গলায়। অতনু কিছু বলল না, চুলগুলো ব্যাক ব্রাশ করে দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে নিল। লিখন আছে বাইরে? আছে তো বোধহয়, গাড়ি মুছতে দেখেছিলাম একটু আগে। কেন ডাকবো? উহু, দরকার নেই, আমি নিজে দেখা করে আসছি। বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো অতনু। আসমা প্রশ্ন করলো, বাইরে বেরোবে এখন? উফ না, তুমি বরং আমার গোসলের পানিটা প্রস্তুত করে দাও, আমি আসছি। সংক্ষেপে জবাব দিয়ে ত্রস্তে বেরিয়ে গেল অতনু। ওর গমন পথে তাকে চিন্তাযুক্ত শ্বাস ছাড়লো আসমা। মানুষটাকে এত অন্যমনস্ক লাগছে কেন? কি হয়েছে তার? খারাপ কিছু? এদিকে এলোমেলো গতিতে হেঁটে বাইরে বেরিয়ে এসেছে অতনু। ঘুমের ঘোরটা এখনো কাটছে না তার, কাটছে না দুঃস্বপ্নের স্মৃতি। এ কেমন অদ্ভুত আর বাজে স্বপ্ন দেখলো সে, জীবনে তো কখনো দেখেনি। আজ তবে কেন দেখলো? স্বপ্ন এমন অদ্ভুতই কেন? মানেটা কি এর? আসসালামু আলাইকুম ভাই। আঙ্গিনা থেকে বড় করে সালাম ঠুকলে ভাবনা বন্ধ করে লিখনের দিকে তাকালো অতনু। সালাম নিয়ে হাতের ইশারায় ডেকে পাঠালো। লিখন এগিয়ে এলে প্যান্টের পকেট থেকে জিপের চাবিটা বের করে ওর হাতে দিতে দিতে বলল, রৌনককে চিনিস তো? চিনি। হ্যাঁ সূচক মাথা নাড়লো লিখন। এখন ওর কাছে যাবি, গিয়ে বলবি আমি ডেকে পাঠাইছি, আর্জেন্ট, 1 মিনিট যেন দেরি না করে। আদেশ করলো অতনু। চাবি হাতে নিতে নিতে কথাটা শুনে বেশ চমৎকৃত হলো লিখন। অতনু আর রৌনকের সাপে নেউলের সম্পর্কে অজানা নয় কারোর।
সে অতনুই আজ নিজ থেকে রৌনককে ডেকে পাঠাচ্ছে, ঘটনা কি? মনে উত্থিত প্রশ্ন যদিও বাইরে আসতে দিল না অতনুই আবার বলল, শোন, যাকে তাকে গিয়ে আবার জিজ্ঞেস করবি না ওর সম্পর্কে, ঝামেলা হতে পারে। ক্লাবটা চিনিস তো, লালবাগ মোড়ে, আগে ওখানে গিয়ে খোঁজ নিবি। না পাইলে ওর সাথে যেসব পোলাই ঘুরে ওদেরকে জিজ্ঞেস করবি, যে করেই হোক ফিরবি ওকে নিয়েই। জি আচ্ছা। পুনরায় মাথা নেড়ে গাড়ির দিকে এগিয়ে গেল লিখন। রৌনককে ওর ভালোই লাগে, বেশ সাহসী একটা ছেলে। অতনুর এখানে কাজ না পেলে অবশ্যই ও রৌনকের সাথে কাজ করত, ভালোই হতো বিষয়টা। গাড়ি নিয়ে লিখন বেরিয়ে যাওয়ার পরও ওখানে অনেকটা সময় দাঁড়িয়ে রইল অতনু। আজ প্রথম নিজের কোনো কাজে রৌনককে ডেকে পাঠিয়েছে, কে জানে আসবে কিনা। আসবে বোধ হয়, চৌকস ছেলে রৌনক, বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। কেন ডাকছে? উদ্দেশ্যটা আসলে বিরাট। রাজনীতিতে আসার পর বিগত কয়েক বছর যাবৎ একটাই স্বপ্ন দেখে এসেছে অতনু, তা হলো এই আসনে সাংসদ হওয়া, মন্ত্রিত্ব লাভ করা। দিন গেছে স্বপ্নের পথে হাঁটার জন্য নিত্য নতুন কাজে নিজেকে যুক্ত করেছে, যা আদতে তার করার কথা ছিল না। কত শত পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, এক এক সময় হয়ে থেকেছে নিজাম চৌধুরীর হাতের পুতুল। তবেই না লোকটার শতভাগ বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। কিন্তু আজ এতদিন পর নিজের স্বপ্নের এতখানি কাছাকাছি পৌঁছে যাওয়ার পর হঠাৎ করে তাকে শুনতে হচ্ছে একটু একটু করে যে স্বপ্নে প্রতিনিয়ত সে বেঁচেছে, সে স্বপ্নটা দেখা নাকি বন্ধ করে দিতে। যে ক্ষমতা লাভের আশায় এতটা দিন তীর্থের কাকলির মতো অপেক্ষা করেছে সে ক্ষমতা চোখের সামনে অন্য কারোর হাতে স্থানান্তরিত হয়ে যাবে, কারণ সে মন্ত্রীর বংশধর। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই অঘটন কিছুতেই ঘটতে দিতে পারে না অতনু। চোখের সামনে নিজের স্বপ্নকে ভেঙে যেতে দেখতে পারে না। লক্ষ্যের এতটা কাছে পৌঁছে লক্ষ্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। যা হয় হোক, যে সফলতার পেছনে এতটা দিন যাবৎ শ্রম লাগিয়েছে, চড়াই উতরাই ভেঙে একটু একটু করে হেঁটে এসেছে, তাকে নিজের নাম না দেওয়া অবধি শান্তি নেই। আর এই কাজটা তার একার পক্ষে করা সম্ভব নয়। এতটুকু দূরত্ব আর একা মেটানো সম্ভব নয়। শেষ পর্যায়ে এসে তার রৌনকের সাহায্য খুব করে প্রয়োজন। রৌনকের মধ্যেও নিজের আরেকটা ছায়া দেখতে পায় অতনু। ও জানে এই ছায়াটার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়, কোনো কিছুই না। খিদেই হাল বেহাল উপমার। কলেজ থেকে ফিরে কোনো রকমের ব্যাগ নামিয়ে রেখে কাপড়টাও ছাড়েনি, ওভাবেই ছুটে এসে ডাইনিংয়ে বসেছে। ডাইনিং ভরা খাবার সাজিয়ে রাখা, কিন্তু প্লেটে তুলে দেওয়ার মতো কেউ নেই বাড়িতে। বাড়িতে আপাতত সে, বড় মামা, সেজো ভাই, ভাবি আর অভ্র। মামি জান্নাতিকে নিয়ে মেজো ভাইয়ের সাথে ঢাকায় চলে গেছেন, কয়েকটা মাস ওখানে থাকবেন বলে ঠিক করেছেন। বড় মামা অবশ্য পাঠালেন ওনাকে। এক তো প্রয়োজন ছাড়া মামির বাইরে বেরোনো হয় না, তার উপর তিনটি পুরুষ মানুষ ব্যস্ত শহরটায় একা একা পড়ে থাকে। নিয়মের বালাই নেই তাদের জীবনে, সব সময় তাদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন মামি। আর কত, এবার একটু চিন্তার ভারটা নামুক। সেজো ভাবিকে আশেপাশে দেখতে পেল না উপমা। ভাবলো কোনো জরুরি কাজে ব্যস্ত বোধ হয়, ডাকলো না আর তাকে। নিজেই প্লেটে খাবার তুলে নিয়ে টপাটপ মুখে পড়তে লাগলো। রৌনক কিন্তু তখন বসার ঘরে উপস্থিত। অতনু ডাকে রাগ করেনি, বিনা বাক্যে লিখন নামক ছেলেটার সাথে চলে এসেছে। আসলে সে নিজেই এইটাই চাইছিল। ডাঙ্গায় থেকে যে কুমিরের সাথে লড়াই সম্ভব নয়, এ তো বুঝেই গেছে এতদিনে। সুযোগ খুঁজছিল পানিতে নামার, ভাবতেও পারেনি সুযোগ একা একাই হেঁটে আসবে তার কাছে। সুযোগ যখন এসেছে লুফে নেয় সমীচীন। অতনুর জগতে আপাতত প্রয়োজন হয়ে ঢুকুকো, প্রতিদ্বন্দ্বিতার সময় তো পড়ে আছে। রৌনক যে সোফারে বসেছে, এখান থেকে ডাইনিং পুরোটা দেখা যায়। উপমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে ও। বসেছে তো একদম মুখোমুখি। এতক্ষণে উপমারও তার দিকে নজর পড়া উচিত ছিল, কিন্তু সে বেচারি খাওয়া দাওয়ায় এতই ব্যস্ত প্লেট থেকে দৃষ্টি সরাচ্ছে না। রৌনক অবাক হয়ে দেখছে উপমাকে। তার প্রিয়তমা যে এতখানি পেটুক ধারণাও করতে পারেনি সে। কেমন গাপুস গুপুস করে খাচ্ছে, এত তাড়াহুড়া করছে যেন ট্রেন ছুটে যাবে। নিঃশব্দে হাসলো রৌনক, গলা খাকারি দিয়ে বলল, আস্তে খাও, ট্রেন ছুটে যাচ্ছে না তো। খাওয়ায় ব্যস্ত উপমার কানে কথাটা ঠিকঠাকভাবে পৌঁছানি তখনও। এক মনে খাবার খেতে খেতে সে ভাবলো কেউ কি কথা বলছে, কিন্তু কে কথা বলবে? আশেপাশে তো তেমন কাউকে দেখেনি সে। খিদের তীব্রতা এত বেশি, চোখ তুলে তাকাতে ইচ্ছে করছে না উপমার। কে কথা বলছে বলুক, ওদিকে দৃষ্টি না দিয়ে খাওয়ায় মন দেয় ভালো, ভাবলো উপমা। রৌনকের হাসি গাঢ় হলো।
মেয়েটা এত মিষ্টি কেন? এই যে গাল ভরে ভরে খাচ্ছে, রনকের ইচ্ছে করছে ফুলা ফুলা গাল দুটে টুপটাপ করে কখানা চুমু খেয়ে আসে। কিন্তু না, এতখানি দুঃসাহস দেখানো ঠিক হবে না। জমের মুখে জমের অপেক্ষায় বসে আছে সে। যখন তখন বিনা নোটিশে যমরাজ এসে উপস্থিত হবে তার সামনে। উল্টাপাল্টা কিছু করতে দেখলে বাক্য ব্যয় করবে না, সোজা প্রাণবায়ু টেনে বের করে নেবে। থাক, অকালে প্রাণ হারানোর কি দরকার? বিয়ের আগে মেয়েটা বিধবা হয়ে যাবে। তার চেয়ে নিরাপদ দূরত্ব থেকে মনে মনে আদর করাই ভালো। ক্ষীণ আশঙ্কায় কোমরের পেছনে একবার হাত দিয়ে দেখল রনক। না, পিস্তলটা ঠিক জায়গায় আছে, ভয় নেই। ও যখন এসব এলেবেলে ভাবনায় মশগুল, তখনই দ্রুত খেতে গিয়ে খাবার তালুতে উঠে গেল উপমার। মুখ চেপে ধরে কাশতে কাশতে স্বল্প সময়ের ব্যবধানে রীতিমতো অস্থির হয়ে উঠল সে। রৌনকের ভাবনার সাঙ্গ হলো উপমার কাশির শব্দে। তাকে দেখলো পানির জগ টেনে নেওয়ার অবস্থায়ও নেই। কপাল চাপড়াতে ইচ্ছে করলো রৌনকের। ছোট্ট শ্বাস ফেলে বিলম্ব করলো না, তৎক্ষণাৎ বসা থেকে উঠে ছুট লাগালো ডাইনিং এর দিকে। দ্রুত হাতে গ্লাস টেনে নিয়ে পানি ভরে উপমার দিকে এগিয়ে দিয়ে মাথায় আস্তে আস্তে হাত বুলাতে লাগলো। চিন্তাগ্রস্তর কণ্ঠস্বর ফুরে বেরিয়ে এলো, আস্তে ধীরে খাবে তো মেয়ে, কেন যে তোমার সবকিছুতেই তাড়াহুড়ো? বলা বাহুল্য, পানিটাই তখন মাত্র চুমুক দিয়েছে উপমা। তন্মধ্য অপ্রত্যাশিত কণ্ঠস্বরটা কর্ণদয়ে প্রতিধ্বনিত হওয়া মাত্র আপনা থেকে কাশি বন্ধ হয়ে গেল। পানি ভুলে বজ্রাহতের মতো চোখ তুলে তাকালো সে। ঠিক দেখছে নাকি কল্পনা করছে বুঝে উঠতে পারল না। কিছুটা দ্বিধা, কিছুটা চমক নিয়ে উঠে দাঁড়ালো। এমন তড়িঘড়ি করে উঠে দাঁড়ানোর কারণ কি রনক ঠিক বুঝতে পারল না। ভ্রু নাচিয়ে প্রশ্নবোধক দৃষ্টিযোগে শুধালো, কি হলো? উপমা মূর্তির মতো তাকিয়ে আছে তার দিকে। হতভম্ব গলায় বিড়বিড় করে সে বলল, চিমটি কাটুন তো, হুট করে কেন যেন আপনাকে দেখছি। আপনি সত্যি নাকি ভ্রম বুঝতে পারছি না। এতক্ষণে রনকেরও বোধগম্য হলো উপমার হতভম্ব দৃষ্টির অর্থ। সে যে কভু বার্তাবিহীন হুট করে বাড়িতে এসে উপস্থিত হতে পারে, বিষয়টা তো আনএক্সপেক্টেড ছিল উপমার কাছে। সেক্ষেত্রে অবাক হওয়া জায়েজ। ঠোঁটে দাঁত চেপে পুনরায় শব্দবিহীন হাসি হাসল রৌনক। দুষ্টুমি ভর করেছে ওর উপর। ভ্রম নাকি সত্যি তার প্রমাণ আজ অভিনব কায়দায় দেবেও, যা স্মৃতি সারা জীবনেও আর ভুলতে পারবে না তার প্রিয়তমা। সতর্ক দৃষ্টিতে আশেপাশটায় চোখ বুলিয়ে কেউ নেই নিশ্চিত হলো রৌনক। এরপর বিলম্ব না করে মুখ নামিয়ে চট করে উপমার চিবুকে চুমু খেয়ে বলল, এখনো মনে হচ্ছে আমি ভ্রম? ছোট্ট একটু ছোঁয়া, কিন্তু ভীষণ জীবন্ত। দৃষ্টির ভ্রম নয়, ছোঁয়াটুকু পেয়ে নিশ্চিত হলো উপমা। চোখ বড় বড় করে তৎক্ষণাৎ মুখে হাত চাপা দিল। ভয়ার্ত গলায় ফিসফিসিয়ে বলল, আপনার কি মাথা খারাপ? বলা নেই কওয়া নেই, হুট করে এখানে এসেছেন কেন? বাড়ির লোক কেউ দেখে ফেললে কি ভয়ানক বিপদ হবে ধারণা করতে পারেন? সেজবাই দেখলে তো জ্যান্তই পুঁতে ফেলবে দুজনকে। রৌনকের দুষ্টুমি ভাব পুরোটা কাটেনি। প্রেয়সীর ভারত কণ্ঠস্বর বরং তাকে দুষ্টুমিটা চালিয়ে যাওয়ার দিকে জোর নির্দেশ দিল। নিচু হয়ে সে উপমার মতো ফিসফিসিয়ে বলল, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল যে, সেদিনের পর তো দেখাই দিলে না। পরীক্ষা নিয়ে এত ব্যস্ত, মিস করছিলাম তোমায়। আমি তো চিঠি পাঠিয়েছিলাম, ডিলেট আপনাকে পাননি? আমার বন্ধু দেয়নি? বলা বাহুল্য, এই কয়দিনে রনক কোনো চিঠিপত্র পায়নি। কার হাত দিয়ে পাঠিয়েছিল উপমা? মিজান? উফ, এই ভুলো মানা ছেলেটা। মিজানের উপর ভীষণ বিরক্ত হলো রনক। বাইরে অবশ্য বসতে দিল না, চিঠিটাও পায়নি। বরং দু হাত পকেটে পরে সোজা হয়ে ভ্রুজোড়া সংকুচিত করে বলল, ওসব চিঠিপত্রে মন ভরে নাকি? হাজারবার তোমাকে দেখেও তো আমার তৃষ্ণা মেটে না। উপমার বিস্ময় ভাব বাড়ছে, বই কমছে না। দোতলার সিঁড়িতে একবার চোখ বুলিয়ে সরশেষে বলল, তাই বলে আপনি এত বড় দুঃসাহস দেখাবেন না? এভাবেই যদি দুঃসাহসিকতা দেখাতে দেখাতে আমার হার্ট অ্যাটাক করিয়ে দিতে চান, তাহলে বলবো একেবারে মেরে দিন আমাকে। কোমরে পিস্তলটা আছে না, ওটা বের করে শুট করে দিন। মানুষ এত পাগলামি করে কিভাবে? ছি! বলতে বলতে উপমার চোখ জোড়া অশ্রু জলে হয়ে উঠল। বড় মামা না থাকলে এই সময়টায় সেজ ভাই তো বাড়িতে থাকে। সে যদি একবার দেখে নেয় এই অবস্থায় কি তাণ্ডব শুরু করে দেবে ঠিক নেই। রেগে খুঁটুনো করে ফেলতে পারে। সকল ভয় তো তার রনককে নিয়ে। ভাবুক উপমাকে দেখে ওর মনের খবরখানে কাজ করতে পারল বোধ হয় রনক। কাতর ওর মুখখানা দেখে যেমন ক্ষীণ কষ্ট অনুভূত হলো, তেমনি হাসি পেল উপমার। বোকা বোকা চিন্তা অভর সহজে বিশ্বাস করে নিল মেয়েটা ওকে।
একবার ভাবলো না প্রেমিক হোক আর যাই হোক, এভাবে হুটহাট অপরিচিত কারোর পক্ষেই সম্ভব না র্যান্ডম একটা বাড়িতে ঢুকে অতিথির মতন ড্রয়িং রুমে বসে থাকা, যদি না স্বয়ং বাড়ির কর্তা কর্ত্রী তাকে ঢুকতে দেয়। প্রিয়তমার অশ্রুতে টলটল চোখজোড়া দুষ্টমিটাকে আর চালিয়ে যেতে দিল না। ভাবলো এক্ষুনি সবটা জানিয়ে দিবে। সংক্ষিপ্ত শ্বাস ফেলে বলতে উদ্যত হলো, সেই মুহূর্তে দোতলা থেকে খাট করে দরজা খোলার শব্দ ভেসে এলো। শব্দের উৎস অনুসরণ করে রৌনক এবং উপমান দুজনে একসাথে দোতলার দিকে তাকালো। সেজ ভাই আসছে আশঙ্কায় উপমার মুখখানা নিমিষে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে উঠল। কাতর চোখে চাইল ও রৌনকের পানে, কিন্তু ওকে অবাক করে দিয়ে রৌনক স্বাভাবিক। ঘাড় ফিরিয়ে এক পলক ফ্যাকাশে মুখখানায় নজর বুলিয়ে কিছু না বলে ধীর পায়ে ড্রয়িং রুমে ফিরে গেল। রৌনকের প্রস্থানের পর উপমাও তাড়না অনুভব করলো। কোন রকমে খাবারের প্লেট হাতে নিয়ে এক ছুটে সোজা রান্নাঘরে ঢুকে গেল। সিঁড়ি থেকে অতনু বোধহয় দেখেছে ওকে। কে জানে কোন ঘূর্ণিঝড়টা বয়ে যায় ওর উপর দিয়ে। দম বন্ধ করে আড়াল থেকে এদিকটায় নজর রাখতে লাগলো উপমা। ওদিকে অতনু নেমে এসে রৌনককে ড্রয়িং রুমে বসা দেখলো। এক ডাকে যে চলে এসেছে বিষয়টা দেখে কিঞ্চিত খুশি হলো। তার মানে ওদের চিন্তাধারার মিল আছে। মেয়েকে একটা হাসি ঝুলিয়ে আন্তরিকভাবে এগিয়ে এলো ও রৌনকের দিকে। যদিও মেয়েকে আন্তরিকতা বুঝতে ব্যাক পেতে হলো না রৌনকের, তথাপি নিজেও একটা তারল্য ভাব বজায় রেখে কুশল বিনিময় করলো অতনুর সাথে। আসমাকে চা নাস্তা বলে দিয়ে রৌনককে নিয়ে সোজা কাছের ঘরের দিকে এগিয়ে গেল অতনু। কনফিডেন্সিয়াল কথাবার্তা নিভৃতে চার দেয়ালের মাঝে হওয়ায় ভালো, এতে কথা পাঁচকান হওয়ার ভয় নেই। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও উল্লেখযোগ্য কিছু যখন দেখতে পেল না, তখন কচ্ছপের মতো মাথা বের করে বাইরেটা দেখার চেষ্টা করলো উপমা। কিন্তু এ কি, রৌনক কিংবা অতনু কেউই তো নেই ড্রয়িং রুমে। ভ্রু জোড়া সংকুচিত করে সশরীরে বের হয়ে এলো রান্নাঘর থেকে। কোমরে হাত রেখে পুরো চত্বরে চোখ বুলিয়ে কোথাও দেখতে পেল না তাদের। কি ব্যাপার, রৌনক কি তবে হ্যালুসিনেশনে এসেছিল তার? আন্নি এখানে দাঁড়িয়ে কি করছো? ফিরলে কখন? কাপড়ও তো ছাড়নে দেখছি। কাছে থেকে আসমার গলার স্বর শুনে চিত্রভঙ্গ হলো উপমার। কোমরে হাত রেখে সে প্রশ্ন করলো, কেউ এসেছে নাকি ভাবি? হ্যাঁ, পার্টির লোক। কি যেন কাজে এসেছে তোমার ভাইয়ার কাছে। তো গেল কোথায়? তাকে নিয়ে কাচারি ঘরে বসলো তোমার ভাইয়া। এখন চা নাস্তার ফরমায়েশ হয়েছে। সে কি এই দুপুরবেলা? দেখি আমি জোগাড় যন্ত্র করি। তুমি যাও, কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসো। ভাত খাবে? ভাত তো আমি খেয়েছি। কখন খেলে? অবাক হলো আসমা। এসেই। আচ্ছা ভাবি, আমি ফ্রেশ হই। হাড়বড় করে জবাব দিয়ে গমন মুখ হলো উপমা। ভ্রুকুচকে ওকে বোঝার চেষ্টা করলো আসমা, পারল না। হাল ছেড়ে দিয়ে তাই রান্নাঘরে ঢুকে গেল। কয়েক ধাপ সিঁড়িতে গিয়ে থেমে পেছনে উকে দিয়ে একবার কাচারি ঘরে চোখ বোলানোর চেষ্টা করলো উপমা। পর্দার ফাঁক দিয়ে রৌনককে চিনতে অসুবিধা হলো না। ওহ, তার মানে তাকে বোকা বানানো হচ্ছিল। এসেছে সে সেজু ভাইয়ের কাছে, অথচ নাম দিচ্ছিল উপমার। কি বদমাস, আত্মা উড়িয়ে দিয়েছিল পুরো। হাতের নাগালে আসুক না একবার, মজা নেওয়ার ফল দেখাবে ভালো করে। উপমাকে বোকা বানানো, দাঁত কিরমির করতে করতে ধপ ধপ সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল উপমা। রৌনককে নিয়ে কাচারি ঘরে বসার অনেকক্ষণ হয়েছে, কথা শুরু করছে না কেউই। রৌনক মূলত সময় দিচ্ছে অতনুকে, যেতে পরে সে কিছুই বলবে না বা জিজ্ঞেস করবে না। যা বলার করার অতনুই করবে, যেহেতু ও ডেকে পাঠিয়েছে। ওর দিকটা পরিষ্কার শোনা হলে এরপর নিজে যা কথা উপস্থাপন করবে রৌনক, ততক্ষণ বোবার মতো নির্বাক বসে থাকবে। অতনু অবশ্য এতে ভালোই হয়েছে। শত্রুর মুখোমুখি হয়ে স্বাভাবিকভাবে কথা বলা বিরাট ধৈর্যের একটা কাজ। গুছিয়ে টুছিয়ে সময় নিয়ে কথা শুরু করা উচিত, এতে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে। অতিরিক্ত সময়টাকে কাজে লাগিয়ে একটু থিতু হলো অতনু। ভেতরে ভেতরে সবটা গুছিয়ে নিয়ে গলা খাকারি দিয়ে রৌনকের উদ্দেশ্যে বলে উঠল, তোকে হুট করে ডেকে পাঠানোর কারণটা নিশ্চয়ই অজানা নয় তোর কাছে। রৌনক মৃদু হাসলো, কৌতুক মিশিয়ে উত্তর দিল, জি। ওর পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল অতনু। বলল, ওপেনলি কথা বলি রৌনক, আমি জানি আমার বিষয়ে কিচ্ছু অজানা নয় তোর। আমি কি চাই, কোন পথ ধরে এগোচ্ছি, আর কেউ না জানলেও তুই ঠিকই জানিস, খবর রাখিস, এবং আমারও তা অজানা নয়। একটু থেমে পুনরায় বলল, যেই পথটার জন্য আমি এত কিছু করেছি, এতদিন অপেক্ষা করেছি, সেটা আমার চোখের সামনে অন্য কারোর নামে হয়ে যাবে, এটা মানতে পারবো না আমি। এই ব্যাপারে আমি কি করতে পারি ভাই? জেনেও অবুঝের মতো করে বলল রৌনক।
এতে অতনু বোধ হয় একটু উত্তেজিত হয়ে পড়ল। শক্ত গলায় বলল, পথটা পাইয়ে দিতে তোর সাহায্য কাম্য। বিচার বিবেচনা করে যা বুঝেছি, কারো সাহায্য ছাড়া অতদূর অবধি পৌঁছানো আসলে সম্ভব না আমার পক্ষে। এক্ষেত্রে সহযোগীটা তুই হলে বিষয়টা মন্দ হয় না। এ কেমন কথা বললেন ভাই? আমি নগণ্য মানুষ। এ পর্যায়ে হাত তুলে রৌনককে থামিয়ে দিল অতনু। বলল, সব জেনে বুঝেও অবুঝের মতো আচরণ করবি না রৌনক। নাটক সিনেমায় অভিনয় করছি না আমরা, যা সত্য তাই প্রকাশ কর। রৌনকও এবারে একটু নড়েচড়ে বসল। শ্বাস টেনে সরাসরি অতনুর দিক তাকিয়ে বেশ দৃঢ়তার সাথে বলল, পার্টি এক হইলেও আপনার আমার প্রতিদ্বন্দ্বিতার কথা কারো অজানা নয়। আমরা দুজনেই খুব ভালো মতো জানি একে অপরকে ঠিক কতটা অপছন্দ করি আমরা। কাজের শুরুটাই যেখানে আমাদের দ্বন্দ্ব দিয়ে, সেখানে আমি আপনার সাথে এক হয়ে কাজ করব ভাবলেন কিভাবে আপনি? দেখ রৌনক, এই মুহূর্তে পার্সোনাল প্রবলেমগুলোকে সাইডে রেখে লাভের কথা চিন্তা কর। নিজাম চৌধুরীর ছেলে ক্ষমতায় এসে গেলে দলের যে আমূল পরিবর্তন হবে না এমনটা কিন্তু বলা যাইতেছে না। এক্ষেত্রে কমিটির সকলের পজিশন একটা অনিরাপত্তায় এসে যায়। ভবিষ্যৎ কে জানে, সে তো এখন পর্যন্ত এসেই পৌঁছায় নাই। ক্ষমতা হস্তান্তর দূরের ব্যাপার, তাছাড়া সে আসার পর আমি যদি কোনোভাবে তার কাছে আমার ফায়দা বেশি দেখতে পাই, তাহলে আপনার হয়ে কাজ করব কেন? রৌনকের এই কথার প্রেক্ষিতে আগুন জ্বলে উঠল অতনুর ভিতরে। ইচ্ছে করলো এখনই উঠে কোপ দিয়ে দেহ থেকে ধরটা আলাদা করে দেয় ওর। কিন্তু রাগের পরিণাম এই মুহূর্তে ভালো কিছু বয়ে আনবে না, এটাও তার জানা। তাই ক্রোধটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।